বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, নিরাপদে আছো এবং বাসাতেই আছো। কোভিড-19-এর কারণে দীর্ঘদিন তোমাদের সঙ্গে আমাদের পড়ালেখার সরাসরি যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমি আশা করি তোমরা প্রত্যেকেই ঠিকঠাক মতো পড়ালেখা করেছো, যেরকমভাবে পেরেছো। বাকিটা আমরা তোমাদেরকে সহযোগিতা করব এবং সেই কারণে অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা করেছি। এখন থেকে আশা করি নিয়মিত তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হবে। ইতিমধ্যে যুক্তিবিদ্যার ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। আমি আশা করি তোমরা সেগুলি নিয়মিত ফলো করছো। আমি তোমাদেরকে এই ধারাবাহিকতায় যুক্তিবিদ্যার সেকেন্ড পেপার পড়াবো, যেখানে ব্যাখ্যা চ্যাপ্টারটি রয়েছে। এটি আছে তোমাদের সেকেন্ড পেপার বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে। তোমরা এর আগে ফার্স্ট ইয়ারে যখন পড়েছো তখন তোমরা যুক্তিবিদ্যার সেকেন্ড পেপারের অনেকগুলি চ্যাপ্টার ইতিমধ্যে পড়ে ফেলেছো। ব্যাখ্যাটা হয়তো তখন বাকি ছিল সিলেবাস অনুযায়ী। এখন সেকেন্ড ইয়ারে আমরা ব্যাখ্যাটা পড়বো। ব্যাখ্যা খুব সহজ একটা চ্যাপ্টার, এটা এমন জটিল কোনো বিষয় নয়। আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ব্যাখ্যার বিষয়টা কি? ব্যাখ্যার বিষয়টি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত নানান রকম ঘটনার সম্মুখীন হই। এইসব ঘটনাগুলি কি বৈচিত্র্যময়, এগুলি কোনোটির সঙ্গে কোনোটির মিল থাকে, কখনো কোনোটির সঙ্গে মিল থাকে না, বিশৃঙ্খল থাকে, এলোমেলো অবস্থায় থাকে। তখন আমাদের কি হয়? আমাদের মনে নানান রকম জিজ্ঞাসা তৈরি হয়। আমরা সেই বিষয়গুলি জানতে চাই, বুঝতে চাই যে এই বিষয়টি কি, এখনই যে একটা বিষয় ঘটে গেল তাহলে সেই বিষয়টা কি। তখন সেই বিষয়টিকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদেরকে কী করতে হয়? ব্যাখ্যার আশ্রয় নিতে হয়। ব্যাখ্যায় আমি ডিটেলে তোমাকে সেই জিনিসটি বুঝিয়ে বলতে পারবো, যে জিনিসটি তোমরা বুঝতে পারো না, ঠিক সেই রকম। তাহলে ব্যাখ্যা যদি আমাদেরকে জানতে হয় তাহলে ব্যাখ্যার ইংরেজিটা আমাকে আগে জেনে নিতে হবে। ব্যাখ্যার ইংরেজি হচ্ছে এক্সপ্লেনেশন। দেখো আমি বোর্ডে লিখেছি তোমাদের সুবিধার জন্য। ব্যাখ্যার ইংরেজি হচ্ছে এক্সপ্লেনেশন। এটি একটি ল্যাটিন শব্দ। এটাকে দুভাগে ভাগ করা যায়, যেমন এক্স এবং প্ল্যানো। এক্স হচ্ছে পূর্ব অবস্থা এবং প্ল্যানো হচ্ছে সহজ করা। মানে পূর্বে যে বিষয়টি তুমি বুঝতে পারোনি ক্লিয়ারভাবে, ঠিক সেই জিনিসটিকে যখন সহজভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে এক্সপ্লেনেশন, মানে ব্যাখ্যা। কোনো জটিল দুর্বোধ্য বিষয়কে সহজভাবে উপস্থাপন করার প্রক্রিয়াকেই ব্যাখ্যা বলা হয়। তাহলে ব্যাখ্যার আমি সংজ্ঞাটিও তোমাদেরকে বলে দিতে চাই। দেখো তোমরা বোর্ডে আমি লিখে রেখেছি, তোমরা এটি সুন্দরভাবে খাতায় তুলে নাও। দেখো লিখেছি আমি, বিভিন্ন জটিল, অস্পষ্ট এবং বিশৃঙ্খল ঘটনাকে বিচার বিশ্লেষণ করে, জটিল, অস্পষ্ট ও বিশৃঙ্খল ঘটনাকে বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ এবং কারণ আবিষ্কারের মাধ্যমে ঘটনাগুলোকে সকলের বোধগম্য করে প্রকাশ করাকেই ব্যাখ্যাকরণ বলে। নানান রকম ঘটনা ঘটে যেগুলি আমাদের কাছে জটিল মনে হয়, নানান রকম বিষয় আছে যেগুলি আমাদের কাছে অস্পষ্ট মনে হয়, দুর্বোধ্য মনে হয়, বিশৃঙ্খল মনে হয়, এলোমেলো মনে হয়। তাহলে সেগুলিকে কী করতে হবে? সেই ঘটনাগুলোকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ করতে হবে এবং কারণ আবিষ্কার করতে হবে। কী কারণে এই বিষয়টি ঘটলো, কেন এটি আমার কাছে অস্পষ্ট এবং বিশৃঙ্খল মনে হচ্ছে, সেই কারণগুলি আমাকে আগে আবিষ্কার করে দিতে হবে। তারপরে কী করতে হবে? ঘটনাগুলোকে সকলের বোধগম্য করে প্রকাশ করতে হবে। সকলে বোঝে এরকমভাবে যখন আমি বোঝাতে পারবো তখনই সেটি ব্যাখ্যা করা হবে। তাহলে সেটাকেই বলা হচ্ছে ব্যাখ্যাকরণ। তাহলে আবার একটু দেখো, বোর্ডের দিকে তাকিয়ে দেখো, আমি লিখে রেখেছি বিভিন্ন জটিল, অস্পষ্ট এবং বিশৃঙ্খল ঘটনাকে বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ এবং কারণ আবিষ্কারের মাধ্যমে ঘটনাগুলোকে সকলের বোধগম্য করে প্রকাশ করাকে ব্যাখ্যাকরণ বলে। তাহলে আমি এটিকে যদি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে যেটি আমাদের দাঁড়াবে সেটি হলো যে ভূমিকম্পের কথা আমরা প্রত্যেকেই জানি। আমাদের যখন তখন হঠাৎ ভূমিকম্প হয়। যেমন জাপানে অধিক মাত্রায় ভূমিকম্প হয়, বাংলাদেশের কোনো জায়গায় বেশি ভূমিকম্প হয়, কোনো জায়গায় কম ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পের কেন হচ্ছে সেটার পেছনে একটি কারণ রয়েছে। তাহলে কারণটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, কী কারণে হয়। এটি এক একজনের কাছে ব্যাখ্যাটি এক এক রকম। যারা বিজ্ঞান একটু কম বুঝে, যারা বিজ্ঞানকে সেভাবে গুরুত্ব দিতে চায় না, তারা বলতে চায় যে মাটির নিচে একটি ষাঁড় আছে, মাটির নিচে একটি ষাঁড় আছে, তার শিং আছে। খুবই হাস্যকর বিষয় যেটি, শিং আছে এবং শিংটি দিয়ে যখন সে নাড়াচাড়া করে তখন সেখানে ভূমিকম্প হয়, মানে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, তখন পৃথিবীকে কম্পিত অবস্থায় আমরা দেখতে পাই, এটিকে বলে। কিন্তু আসলে তো সেটি নয়, এটি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো না। ভূমিকম্পের এটি কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে না। ভূমিকম্পের সঠিক
সঠিক ব্যাখ্যা আমি যদি দিতে চাই তাহলে যেটি দাঁড়াবে সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কতগুলি চলনশীল প্লেট রয়েছে, যে প্লেটগুলি সংকোচনের ফলে কেঁপে ওঠে। তখন কি হয়, পৃথিবীটা সংকোচন হয়, তখন কি হয়, পৃথিবীটা কেঁপে ওঠে। প্লেটগুলি সংকোচন হয়, পৃথিবীর অভ্যন্তরে অনেকগুলি প্লেট রয়েছে, এই প্লেটগুলি সংকোচনের ফল যখন হয় তখন পৃথিবী কেঁপে ওঠে। এই কেঁপে ওঠার কারণেই আমাদের কাছে দৃশ্যমান হয় যে ভূমিকম্প হচ্ছে। যদি প্লেটগুলি না সংকুচিত হতো তাহলে আমরা ওই ষাঁড়ের শিংয়ের কারণে, শিং দিয়ে গুঁতা মেরেছে সেই কারণে পৃথিবী কেঁপে উঠছে, এরকম কোনো বিষয় আমরা দেখতেও পেতাম না, বুঝতেও পেতাম না। পৃথিবীর অভ্যন্তরে তাহলে যেটা দাঁড়াচ্ছে, ভূমিকম্পের ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটি হলো যে পৃথিবীর অভ্যন্তরে কতগুলি চলনশীল প্লেট রয়েছে, সেই প্লেটগুলি যখন সংকোচনের সৃষ্টি হয় তখন পৃথিবী কেঁপে হয়। এটি হচ্ছে ভূমিকম্পের ব্যাখ্যা। ভূমিকম্পকে আমি তাহলে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করতে পারি বা অন্যকে আমি বুঝিয়ে বলতে পারি। যারা অন্ধবিশ্বাসের বশীভূত হয়ে থাকে, কুসংস্কারকে অবলম্বন করে জীবনযাপন করে, তারা বলবে যে ষাঁড়ের শিংয়ের ভূতোয় পৃথিবী কেঁপে উঠছে। আসলে সেরকম নয়। আসলে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে কতগুলি চলনশীল প্লেট রয়েছে, সেখানে সংকোচনের ফলে পৃথিবী কেঁপে ওঠে। এটি হচ্ছে ভূমিকম্পের যথাযথ ব্যাখ্যা। তাহলে কি হচ্ছে যে যারা অন্ধবিশ্বাস, কুসংস্কারের মধ্যে বসবাস করে তাদের কাছে ভূমিকম্পটি একটি জটিল বিষয়, অস্পষ্ট বিষয়, বিশৃঙ্খল বিষয়। সেটা কি করছে, সেই ঘটনাকে সে বিচার বিশ্লেষণ করছে না দেখে ষাঁড়ের শিংয়ের গুঁতোর কারণে সে এটিকে ভূমিকম্প বলছে। বিচার বিশ্লেষণ করতে হবে। কিন্তু ব্যাখ্যা যদি আমি বলি যে চলনশীল প্লেটগুলি সংকোচনের কারণে ভূমিকম্প হয়, তাহলে কি হচ্ছে, ঘটনাগুলোকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে, করে একে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে এবং কারণ আবিষ্কার করা হচ্ছে কি কারণে পৃথিবী কেঁপে উঠলো। তাহলে পৃথিবী কেঁপে উঠলো তখন কি হচ্ছে, ঘটনাগুলোকে আমরা তখন আমি অন্যকে বুঝিয়ে বলতে পারবো যে পৃথিবীর অভ্যন্তরে অনেকগুলি প্লেট রয়েছে। প্লেটগুলি কি হয়, মাঝে মাঝে সংকোচনের সৃষ্টি হয়, সংকোচনের ফলে পৃথিবী তখন কেঁপে ওঠে। তখন তার ফলে যেটি আমি দেখতে পাই সেটি হচ্ছে ভূমিকম্প। তাহলে এই ভূমিকম্পের ব্যাখ্যাটা আমরা এভাবে বলতে পারি। দেখো এখন ভূমিকম্পের আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। আমি আশা করি তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে ব্যাখ্যা কাকে বলে। তাহলে ব্যাখ্যা যদি আমি জানতে চাই তাহলে জানার পরে আমাকে যেটা জানতে হবে সেটা হলো যে ব্যাখ্যার বৈশিষ্ট্য। মানে একটা বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা দিতে গেলে এর মধ্যে কতগুলি বৈশিষ্ট্য থাকতে হবে। যে বৈশিষ্ট্যগুলি না থাকলে সেটি ব্যাখ্যা হবে না, ব্যাখ্যাটা ভুল হয়ে যেতে পারে। তাহলে ব্যাখ্যা দেখো 10টি বৈশিষ্ট্যের কথা আমি বলছি। ব্যাখ্যা প্রথম বৈশিষ্ট্য হলো যে ব্যাখ্যা হলো কোনো বিষয়ের যথার্থ প্রকাশ। ব্যাখ্যা হলো কোনো বিষয়ের যথার্থ প্রকাশ যা আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে, বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে, আমাকে স্যাটিসফাইড করে যে আমি কোন ব্যাখ্যাটি গ্রহণ করব। এই যেমন ধরো তুমি ভূমিকম্পের সংজ্ঞা থেকেই, ভূমিকম্পের ব্যাখ্যা থেকেই বোঝার চেষ্টা করো যে ষাঁড়ের গুঁতোর কারণে পৃথিবী কেঁপে ওঠে নাকি প্লেটগুলি সংকোচনের ফলে, চলনশীল প্লেটগুলি সংকোচনের কারণে পৃথিবী কেঁপে ওঠে। কোনটিকে তুমি বিশ্বাস করবে? সে কি যে যেটিকে বিশ্বাস করবে তার কাছে সেটাই হচ্ছে বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন। মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে চলনশীল প্লেটগুলি সংকোচনের সৃষ্টি হয়, যার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। তখন কি হচ্ছে, এই কথাটি আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করছে, তার কারণে ভূমিকম্পের এই ব্যাখ্যাটি আমার কাছে গ্রহণযোগ্য। তারপরে 2 নম্বরে দেখো, ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। হ্যাঁ, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। গ্রামাঞ্চলের মানুষের কাছে ব্যাখ্যা একরকম, কোনো বিষয় বা ঘটনা নিয়ে ব্যাখ্যা একরকম। শহর অঞ্চলের মানুষের কাছে একই বিষয়ের ঘটনার ব্যাখ্যা এক রকম, তার কারণে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আবার বয়সের তারতম্যের কারণে হতে পারে। একজন ম্যাচুরিড মানুষের কাছে ভূমিকম্পের ব্যাখ্যা একরকম হতে পারে, একজন শিশুর কাছে ভূমিকম্পের ব্যাখ্যা আরেক রকম হতে পারে। তাহলে ব্যাখ্যা কি হচ্ছে, ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তারপরে 3 নম্বরে গিয়ে দেখি আমরা বলছি যে ব্যাখ্যার কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়। কার্যকারণটা তোমরা এর আগে পড়েছো, আশা করি প্রত্যেকেরই মনে আছে। বলছি কার্যকারণকে আমরা সহজভাবে যদি বলতে চাই তাহলে যেটি হচ্ছে যে প্রত্যেকটি ঘটনা ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে। পৃথিবীতে বিনা কারণে কোনো কাজ সংগঠিত হয় না। সেখানে বলা হচ্ছে যে ব্যাখ্যা কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়। ব্যাখ্যায় কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক পেতে হবে। কার্যকারণ সম্পর্ক না থাকলে সেটাকে ব্যাখ্যা বলা যাবে না। আশা করি বুঝতে পারছো।
4 নম্বরে ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। তারপরে একই বিষয় সম্পর্কে ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তারপরে 5 নম্বরে দিয়ে বলছে যে ব্যাখ্যার প্রকল্পের ব্যাপক ভূমিকা আছে। প্রকল্প চ্যাপ্টারটিও তোমরা ফার্স্ট ইয়ারে, যদিও এটি সেকেন্ড পেপারে রয়েছে, তবুও তোমরা এটা ফার্স্ট পেপারে পড়ে ফেলেছো। প্রকল্প হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা। ধরো তুমি হঠাৎ পরের দিন আজকে ক্লাস করে বাসায় চলে গেছো, তারপরে কি হয়, আমাদের খালা ক্লাসটাকে ঝাড়ু দিয়ে দরজা জানলা বন্ধ করে ওনারাও বাসায় চলে যান। তোমরা পরের দিন 7:30টার ক্লাসে উপস্থিত হয়ে দেখলে যে জানালায় সবগুলি কাঁচ ভাঙার পরে তখন তোমরা কি করো, প্রাথমিক একটা আনুমানিক ধারণা তৈরি করো যে নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলেরা মারামারি লেগে জানালার কাঁচ ভেঙে ফেলেছে, বা বাইরে থেকে কেউ ঢিল ছুঁড়েছে যার কারণে আমার ক্লাসের জানালার কাঁচটি ভেঙে গেছে, বা এখানে ভূত বা প্রেতের কোনো উপদ্রব আছে যার কারণে জানালার কাঁচটি ভেঙে গেছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয়, সেটা হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা। ওই যে জানালার কাঁচটি ভাঙলো সেই সম্পর্কে যখন কেন ভাঙলো এটিকে যখন আমি ব্যাখ্যা করতে যাব তখন সেটাকে কি করবো, আমি প্রকল্পের আশ্রয় নেব। তাহলে কি হচ্ছে, ব্যাখ্যার প্রকল্পের ব্যাপক ভূমিকা আছে। তাহলে 6 নম্বরে গিয়ে বলছে যে ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা আবার সার্বিক নিয়ম সম্পর্কিত। বিশেষ ঘটনা, বিশেষ কি কোনটা, যদি একটি বিষয় সম্পর্কে যায়, যেমন যদু মরণশীল, মধু মরণশীল, রহিম মরণশীল, করিম মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। আর সার্বিকটা হচ্ছে কি, সকল মানুষ মরণশীল। রহিম হয় একজন মানুষ, রহিম হয় মরণশীল। এখানে ব্যক্তির কথা পরে বলা হচ্ছে, আগে প্রত্যেকের কথা বলে নেওয়া হচ্ছে তারপরে। তাহলে ব্যাখ্যায় বিশেষ ঘটনা আবার সার্বিক নিয়ম সম্পর্কিত হতে পারে, সার্বিকও থাকতে পারে, বিশেষও থাকতে পারে। যখন আমাদের কাছে যেটা প্রয়োজন হবে তখন সেটাকে আমি গ্রহণ করে দিব। তারপরে দেখো 7 নম্বরে গিয়ে দেখো ব্যাখ্যায় আরোহের সাহায্য নিয়ে কারণ নির্ণয় করা হয়। আরোহ বলতে ওই যে বিশেষ যেভাবে তৈরি হয়, বিশেষ ঘটনা অবলম্বন করে আমি আরোহমূলক সিদ্ধান্তে পৌঁছাই। তাহলে ব্যাখ্যায় আরোহের সাহায্যে নিয়ে কারণ সম্পর্ক নির্ণয় করা হয়। কারণ নির্ণয় করা হয় বলছে ব্যাখ্যায় আরোহের সাহায্য নিয়ে কারণ নির্ণয় করা হয়। 8 নম্বরে গিয়ে দেখো বলছে যে ব্যাখ্যা এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি করে, আমাদের নানান রকম প্রশ্ন মনে জাগে। এই কোভিড-19 নিয়ে কোথা থেকে এলো, কেন এলো, এটা কবে যাবে, তাহলে এখান থেকে নির্মূলের কী উপায়, আমি যতদিন এটা থাকবে ততদিন তাহলে আমাকে কী প্রসেসে বেঁচে থাকতে হবে, নানান রকম জিজ্ঞাসা আমরা প্রতিনিয়ত করে চলছি এবং সেগুলির উত্তর উদ্ঘাটনের বা পাওয়ার চেষ্টা করছি। তাহলে এই যে বলছি, তাহলে কি হচ্ছে, কোভিড-19কে আমি যখন ব্যাখ্যা করতে যাচ্ছি তখন সেটা হচ্ছে যে ব্যাখ্যা এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি করে। 9 নম্বরে গিয়ে দেখো বলছে ব্যাখ্যা অবরোহ প্রক্রিয়াও ব্যবহার করা হয়, আর অবরোহ প্রক্রিয়াও ব্যবহার করা হয়। আগে বলেছিলাম 7 নম্বরে বলেছিলাম যে ব্যাখ্যা আরোহ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। 9 নম্বরে গিয়ে বলছি যে অবরোহ প্রক্রিয়া ব্যবহার। তাহলে 6 নম্বরে যেমন বলেছিলাম যে বিশেষ ঘটনা এবং সার্বিক নিয়মকে গ্রহণ করা হয়, ঠিক সেরকম ভাবে বলা হচ্ছে যে অবরোহেরও সাহায্য নিতে পারি, আমি আরোহেরও সাহায্য নিতে পারি। যেই প্রসেসে আমার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে তার জন্য আমাকে যে পথ অবলম্বন করতে হবে আমি সেই পথটাই অবলম্বন করবো। শুধুমাত্র অবরোহ বা আরোহ পথকে অবলম্বন করে আমাকে এগিয়ে যেতে হবে, ব্যাখ্যা প্রদান করতে হবে এবং একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, এরকম না। যখন যেটি প্রয়োজন হবে আমি সেটিই গ্রহণ করবো। তারপরে গিয়ে বলছে অবরোহ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তারপরে বলছে যে কেন ব্যবহার করা, বলতেছে যে উচ্চতর নিয়ম থেকে নিম্নতর কোনো নিয়মকে কারণ হিসেবে নির্ণয় করা হয় তখন তা অবরোহ প্রক্রিয়া অনুসরণ করা হয়। উচ্চতর নিয়ম থেকে নিম্নতর কোনো নিয়মকে কারণ হিসেবে নির্ণয় করা হয় তখন তা অবরোহ প্রক্রিয়া অনুসরণ করা হয়। 10 নম্বরে গিয়ে বলা হচ্ছে যে ব্যাখ্যা শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। একটি বিষয় বা ঘটনাকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, সেই ভাগ করেও আমি ব্যাখ্যা প্রদান করতে পারি। দেখা যাচ্ছে যে ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। তাহলে আমি শ্রেণীকরণ কিরকম হতে পারে, শ্রেণীকরণ 2 রকমের হতে পারে, প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলির দিকে আরেকবার দৃষ্টিপাত করো, তাহলে বুঝতে পারবে যে ব্যাখ্যা হলো কোনো বিষয়ের যথাযথ প্রকার যা আমার বুদ্ধিবৃত্তিক পরিবৃত্তি সাধন করে। মানে আমি যখন কোনো প্রশ্ন করবো তখন আমি সেই প্রশ্নের উত্তর পেয়ে আমি স্যাটিসফাই দেবো। ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, হ্যাঁ ব্যক্তিভেদে ভিন্ন হতেই পারে। তারপরে বলছে যে কোনো ঘটনার কারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়, কার্যক্রম সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়। বলতেছে যে ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। 5 নম্বরে দিয়ে বলছে যে ব্যাখ্যার প্রকল্পের ব্যাপক ভূমিকা আছে। হ্যাঁ, প্রাথমিক আনুমানিক ধারণা আমি গঠন করে তারপরে আস্তে আস্তে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে ব্যাখ্যা। শুরুতেই
আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কোনো বিষয় বা ঘটনাকে যখন আমি ব্যাখ্যা করতে যাবো শুরুতেই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। আমাকে প্রথমে আনুমানিক ধারণা গঠন করে নিতে হবে। তারপরে আমরা বলছি যে ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা আবার সার্বিক নিয়ম সম্পর্কিত হতে পারে। 7 নম্বরে গিয়ে বলছে যে ব্যাখ্যা আরোহের সাহায্যে নিয়ে কারণ নির্ণয় করা হয়। 8 নম্বরে গিয়ে বলছে ব্যাখ্যা এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি করে। আমাদের মনে নানান রকম জিজ্ঞাসা হয়, সেই জিজ্ঞাসাগুলিকে আমরা আমাদের প্রশ্নের মাধ্যমে সেগুলিকে নিবৃত্তি করে থাকি। বলতেছে ব্যাখ্যা অবরোহ প্রক্রিয়া ব্যবহার করা হয়, কারণ যখন কোনো উচ্চতর নিয়ম থেকে নিম্নতর নিয়মকে কারণ হিসেবে নির্ণয় করা হয় তখন তো অবরোহ প্রক্রিয়া অনুসরণ করা হয়। বলা হচ্ছে লাস্টে গিয়ে সর্বশেষে যেটা বলছে যে ব্যাখ্যা শ্রেণীকরণের এরও ব্যাপক ভূমিকা রয়েছে। শ্রেণীকরণের ব্যবহার আমরা দেখি, প্রাকৃতিক শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণ কীভাবে ব্যবহার করলে আমার একটা জিনিসকে ব্যাখ্যা করলে আমার যেভাবে ব্যাখ্যা করলে আমার সুবিধা হবে ঠিক সেভাবে আমি ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেখানে আমরা কি পেলাম? ব্যাখ্যার সংজ্ঞাটা পেলাম, আর কি পেলাম? ব্যাখ্যার 10টি বৈশিষ্ট্য পেলাম। তাহলে ব্যাখ্যাকে আমি কিভাবে ব্যবহার করছি, তাহলে আমি আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার এবং বোধগম্য হয়েছে। নিশ্চয়ই কারোর কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা বিষয়টিকে তোমাদের সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা কেউ ইতিমধ্যে যদি খাতায় লিখে ফেলে তাহলে তো আরও চমৎকার হয়, বিষয়টি খুবই ভালো হয়। তোমরা স্ক্রিনশটও নিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয়। এরপরে আমি আস্তে আস্তে চলে যাব ব্যাখ্যার প্রকারভেদে। আশা করি প্রত্যেকেই তুলতে পেরেছ, সুন্দরভাবে তুলতে পেরেছ, বা যে যেখানে বুঝতে পারছো না সেটাকে বোঝার চেষ্টা করো, অথবা যেভাবে বুঝতে পারছো সেভাবেই তুলে রাখো। পরবর্তীতে তোমাদের সঙ্গে যখন আবার আমাদের সামনাসামনি দেখা হবে, কথা হবে, তখন সেটি আমাকে জানিয়ে দিবে বা দেখিয়ে দিবে, তখন আমি সেটি তোমাদেরকে আবার বুঝিয়ে বলবো। এখন আমি চলে যাচ্ছি ব্যাখ্যার প্রকারভেদে। ব্যাখ্যা 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর 2 নাম্বার হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ব্যাখ্যা 2 প্রকার। ক্লাসিফিকেশন অফ এক্সপ্লেনেশন। 1 নাম্বারটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, লিখে ফেলো সবাই, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। 2 নাম্বার হচ্ছে লৌকিক ব্যাখ্যা, পপুলার এক্সপ্লেনেশন। তাহলে আমাকে কি করতে হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা দিতে হবে। এখন যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনটা? বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে সেটা যেখানে সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে কোনো বিষয়ের যখন আমি ব্যাখ্যা প্রদান করবো তখন সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কোনো বিষয়কে বা ঘটনাকে যখন আমি ব্যাখ্যা করতে যাব তখন কোনো আমি অন্ধবিশ্বাস, কুসংস্কার বা বাহ্যিক কোনো নিয়মের সাদৃশ্যের ভিত্তিতে আমি ব্যাখ্যা করতে যাব না। আমি বৈজ্ঞানিক প্রসেসে, সায়েন্টিফিক ওয়েতে আমি কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা প্রদান করব। তখন তার জন্য আমাকে কী করতে হবে? তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে কী করতে, কার্যকারণ সম্পর্ক সাহায্য নিতে হবে। আর কী করতে হবে? একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের সাদৃশ্য নির্ণয় করতে হবে। যখন আমি কোনো বিষয়ে ব্যাখ্যা প্রদান করবো তখন কী করতে হবে? একটি ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করবো, তারপরে যে বিষয়টি আমি ব্যাখ্যা দেবো সেই ব্যাপারটা কার্যকারণ সম্পর্ক আমি আবিষ্কার করার চেষ্টা করবো, এবং পরবর্তীতে গিয়ে আরেকটি বিষয় যেটি করবো সেটি হচ্ছে যে ওই ঘটনার নিয়মটিকে অন্য কোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা প্রদান করবো। তাহলেই আমার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে। একটি বিষয় বা ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে আমাকে 3টি বিষয় অবশ্যই ফলো করতে হবে। সেটি হলো যে বিষয় বা ঘটনার কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা, বলতেছে একটি ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য নির্ণয় করা। খেয়াল করো, দেখো বলছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হবে। পৃথিবীতে কোনো কাজ বিনা কারণে সংঘটিত হয় না, প্রতিটি কাজ ঘটনা হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তারপরে বলছে যে একটি ঘটনার সাথে অন্য ঘটনার সাদৃশ্য থাকতে হবে, মিল থাকতে হবে, থাকতেও পারে নাও পারে, কিন্তু আমাদেরকে মিলটা খুঁজে দেখার চেষ্টা করতে হবে যদি মিল থাকে। আর আরেকটা যেটা বলতেছে যে ওই ঘটনার নিয়মকে অন্য কোনো সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করতে হবে। সার্বিক নিয়মটা কি? সব সার্বিকটা কি? সার্বিকটা হচ্ছে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেটি হচ্ছে সার্বিক। বলতেছে এই ঘটনাটিকে অন্য কোনো সার্বিক ঘটনার অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা যদি আমি করতে পারি তাহলে বিষয় বা ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা সম্ভব। তাহলে আমি এই ব্যাপারটিকে একটি উদাহরণের মাধ্যমে বুঝে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যদি আমি, তোমরা প্রত্যেকেই নিউটনের যে সূত্রের কথা জানো, যেটি হলো যে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তিতে কী বলা হচ্ছে? যে যখন আমি বস্তু উপর থেকে ফেলি, কোনো একটি বস্তুকে, ধরো একটি বলকে বা আপেলকে যখন আমি উপর থেকে ফেলবো তখন সেটি সরাসরি নিচে চলে যায়। কেন যায়? মাধ্যাকর্ষণ শক্তির কারণে যায়। শুধু তো যায় না, এটার পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।
বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য যায়, এবং এটা আবিষ্কার করলেন কে? বিজ্ঞানী নিউটন। উনি বলতে চাচ্ছেন যে আমাদের কতগুলি বিষয় কাজ করে, সেটি হচ্ছে যে এটি প্রথমে মাটির সঙ্গে বিষয়টার একটা তিনি প্রথমে একটা প্রকল্প তৈরি করেন। প্রকল্প তৈরি করেন মানে আনুমানিক ধারণা তৈরি করেন। তিনি জিনিসটি বোঝার চেষ্টা করেন, আনুমানিক ধারণার মাধ্যমে বোঝার চেষ্টা করেন যে কেন ডানে গেল না, কেন বামে গেল না, উপরের দিকে উঠে গেল না, কেন নিচের দিকে এই পতিত, সেটি হচ্ছে মাটির আকর্ষণের কারণে হচ্ছে। এরপরে তিনি যেটা করেন সেটি হচ্ছে যে ওই বিষয়টির সাথে তিনি চন্দ্র সূর্যের গতিবিধির এবং জোয়ার ভাটার সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন, এবং সর্বশেষে তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেন যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে প্রথমে ভূপৃষ্ঠে যখন উপর থেকে একটা বস্তু আমি পতিত হচ্ছে, মানে আমি যখন ফেলছি বা এমনি এমনি পড়ছে, গাছ থেকে যখন কোনো ফল পড়ছে, তখন মাটির আকর্ষণের কারণে সেটি একদম ডিরেক্ট মাটিতে গিয়ে পড়ছে। উপর থেকে গাছ থেকে একটি আপেল পড়লো, ডিরেক্ট মাটিতে গিয়ে পড়লো, মাটির একটা আকর্ষণ আছে। এরপরে কি আছে? চন্দ্র সূর্যের আকর্ষণ আছে। আরও যেটি আছে সেটি হলো জোয়ার ভাটার কারণে আছে, গ্রহ নক্ষত্রের গতিবিধির কারণে আছে। এই সবগুলি মিলিয়ে তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বললেন যে উপর থেকে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটি ভূপৃষ্ঠের দিকেই পতিত হয়, এটাকেই উনি মাধ্যাকর্ষণ শক্তি বলছে। এবং এই যে বস্তুর পতনের বিষয়টি, ঘটনাটি, এটিকে আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাখ্যা প্রদান করলাম। সেটির মধ্যে কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার কোনো কিছুই নাই। তাহলে এইটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যাতে কি করা হচ্ছে? সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। প্রথমেই বলে নিয়েছিলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে হলে সেখানে কি করতে হবে? বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলে এরপরে আমাকে আরেকটা একটি ব্যাখ্যা রয়ে গেল আমার, সেটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা, যেখানে কি করা হয়? কার্যকারণ সম্পর্ক এর কোনো বালাই থাকে না, কার্যকারণ সম্পর্কের প্রয়োজন হয় না। তারপরে কি করতে হয়? অন্ধবিশ্বাস, কুসংস্কারের বশীভূত হয়ে আমরা কি করি? একটা কোনো বিষয় বা ঘটনার ব্যাখ্যা প্রদানের চেষ্টা করি, তখন সেটি লৌকিক ব্যাখ্যা। লোক মুখে শুনে শুনে সে বিষয়টি বা ঘটনাটিকে আমি অন্যকে বোঝানোর চেষ্টা করি, অন্যের বোধগম্য করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা, যেখানে কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না, বৈজ্ঞানিক কোনো নিয়মকানুন থাকে না, অন্ধবিশ্বাস, কুসংস্কার আর এর উপর বশবর্তী হয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। যেমন চন্দ্রগ্রহণের কথা বলা হয়, এখানে বলা হচ্ছে যে যারা লৌকিক ব্যাখ্যায় বিশ্বাস করে তারা বলছে যে রাহু নামক একটি দৈত্য রয়েছে যে চাঁদকে গ্রাস করে ফেলে, এবং পরে আস্তে আস্তে চাঁদ নিজেকে সেই গ্রাস থেকে মুক্ত করে আবার বেরিয়ে আসে। এটি হচ্ছে চন্দ্রগ্রহণের নাকি কারণ। চন্দ্রগ্রহণ কি আসলে এই কারণে হয়? জি না, চন্দ্রগ্রহণ এই কারণে হয় না। চন্দ্রগ্রহণ কেন হয় তার পেছনেও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। রাহু নামক দেবতা কিভাবে চাঁদকে গ্রাস করে ফেলবে, এটি কখনোই গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা হতে পারে না, কিন্তু এটি লোকমুখে প্রচলিত ব্যাখ্যা হতে পারে, সে কারণে এটিকে লৌকিক ব্যাখ্যা বলা হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমাদের আজকে এ পর্যন্তই। আগামীতে আমি এই চ্যাপ্টারেরই অন্য পড়াগুলি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আর তোমরা এই যে আমি আজকে এখন পর্যন্ত তোমাদেরকে যেগুলি শিখালাম, সংজ্ঞা, তারপর বৈশিষ্ট্য, আর হলো ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, উদাহরণসহ সেগুলি তোমরা খুব সুন্দরভাবে শিখে ফেলবে এবং খাতায় লিখে ফেলবে। আমি পরবর্তীতে এগুলি চেক করব। সবাইকে তাহলে আজকে সবার কাছ থেকে আমি তাহলে আজ বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পড়ালেখা করবে। সামনে কিন্তু আমাদের পরীক্ষা হবে, তার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। কোনোভাবেই আমরা পড়ালেখাকে অবহেলা করবো না। প্রত্যেকে বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।